প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। বাংলাদেশের কোটি মানুষ রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলেন সাতক্ষীরা-৪ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভাগ্যে কি ঘটে সেটি দেখবার জন্য। আর এই কাউন্টডাউন শুরু হয়েছে সোমবার রাত থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের নিশ্চয়ই জানা আছে, সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও চিত্র ভাইরাল হয়ে যায়। আর সেখানে দেখা যায় এই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, যিনি একজন বীর মুক্তিযোদ্ধাও বটে, তাকে কোনো একটি নির্দিষ্ট জায়গায় একটি রুমে একজন তরুণীর সঙ্গে দেখা যায় বিশেষ মুহূর্তে। আর সেইটি তো ভাইরাল হতে দেরি হয় না, এমন দৃশ্য লুফে নেয় মানুষ। আর যদি হয় জামায়াত ইসলামের কোনো এমপি, তাহলে তো কথাই নেই। তো সেটি হয়েছে, লাখো কোটি মানুষের আলোচনার বিষয়বস্তু হয়েছে এই ভিডিও চিত্র। আর সেইটির কেন্দ্রীয় চরিত্র গাজী নজরুল ইসলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, নানা বক্তব্য, নানা রকম ন্যারেটিভ তৈরি হয়েছে এই ভিডিওকে কেন্দ্র করে। তো দুটো পক্ষ এখানে আছে। একটি হলো জামায়াতের প্রতিপক্ষ, এবং বিশেষভাবে নির্দিষ্ট করে বলতে গেলে বিএনপি। আর আরেকটি জামায়াতের ভক্ত সমর্থকরা বা জামায়াতের নেতাকর্মীরা। সো দুটো পক্ষের জন্যই একটি অস্বস্তিকর সময় আসলে যাচ্ছিল। অস্বস্তিকর জামায়াতের জন্য আসলে, এবং জামায়াতের ভক্ত সমর্থকদের জন্যে, নেতাকর্মীদের জন্যে। আর বিএনপির জন্য এটি ছিল আসলে বাগে পাওয়া, যেটিকে বলে। জামায়াতকে তারা কিছু সময়ের জন্য হলেও বাগে পেয়েছিল। এই কথা এই জন্য বলছি, কারণ বিএনপি এবং জামায়াতের সম্পর্ক অনেকদিন থেকে ভালো যাচ্ছে না, দা কুমড়ো অনেকটা, একে অপরের প্রতিপক্ষ। তো শুধু রাজনৈতিক বিরোধিতা না, এর বাইরেও বিষয়টি অনেক সময় ব্যক্তি পর্যায়ে চলে যাচ্ছে, আমরা লক্ষ্য করছি। তো এই অবস্থায় জামায়াতকে এমন একটি পরিস্থিতিতে পাওয়া, অর্থাৎ জামায়াতের কোনো একজন নেতৃস্থানীয় ব্যক্তিকে, সংসদ সদস্যকে, বিএনপির জন্য এটি একেবারেই অন্যরকম একটি প্রাপ্তি। তো তারা সেই প্রাপ্তি থেকে ফায়দা আদায় করবারও চেষ্টা করছিলেন। কারণ খুব বেশি দেরি হয়নি, ভিডিও ভাইরাল হওয়ার পর যাচাই বাছাই করানো দরকার হয়নি। বিএনপি থেকে বিভিন্ন পর্যায় থেকে নেতৃস্থানীয়রা বক্তব্য বিবৃতি দিতে শুরু করেছিলেন। আর জামায়াত ইসলামী সময় নিচ্ছিল দলটি। তারা বলেছে যে তারা যাচাই বাছাই করে দেখবে, তথ্য সংগ্রহ করবে, যাচাই বাছাই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে। সো ভেতরে ভেতরে তারা তাদের কাজ করে যাচ্ছিল। জামায়াতের কেন্দ্রীয় দপ্তর বা কেন্দ্রীয় নীতি নির্ধারণী মহল, তাদের কাজ তারা চালিয়ে যাচ্ছিলেন। তো এখন ভিডিওটি ভাইরাল হওয়ার পর জামায়াত শিবিরের একটি পক্ষ, সব দলেই কিছু অন্ধ ভক্ত সমর্থক থাকেন, তো যে কোনো পরিস্থিতিতে তারা দলের নেতাকর্মীদের পক্ষে দাঁড়ান। সেখানে অন্যায় সংগঠিত হলেও, ন্যায়সঙ্গত হলেও কোনো কিছু যাচাই বাছাই করবার কোনো ব্যাপার থাকে না। সো জামায়াতও আছে এরকম। সো জামায়াত শিবিরের এক শ্রেণীর ভক্তকুল সঙ্গে সঙ্গে সেই ভিডিওটিকে প্রত্যাখ্যান করলেন, এবং তারা দাবি করলেন এটি এআই কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। তো আসলে কি তাই কি এটি কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ? জামায়াতের প্রতিপক্ষ কেউ তাদেরকে হেয় করবার জন্যে এমন ঘটনা ঘটেনি, তারা বানিয়ে প্রচার করে দিয়েছে, নাকি এর মধ্যে সত্যতা আছে? তো এইটি জানবার জন্য আমাদের বেশি সময় নিতে হয়নি। সোমবার রাতের ভিডিও, যেটিকে কেন্দ্র করে চতুর্দিকে সব কিছু অন্যরকম চলছিল, গরম হাওয়া বইছিল। মঙ্গলবার দুপুরের মধ্যে গতকাল এটির কিন্তু মোটামুটি একটি সুরাহা হয়ে গেছে। কারণ গতকাল মঙ্গলবার দুপুরে এই জামায়াত এমপি জনাব নজরুল ইসলাম, তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে ধোঁয়াশা কাটিয়ে বক্তব্য পরিষ্কার করলেন। আর জামায়াত শিবিরের একাংশ যারা বলছিলেন যে এটি এআই নির্মিত, তাদের আইডিয়া খারিজ হয়ে গেল। তো গতকাল তিনি তার ফেসবুকে লিখলেন যে যেই তরুণীর সঙ্গে তাকে দেখা গেছে ব্যক্তিগত মুহূর্ত কাটাতে, সেই তরুণী তার দ্বিতীয় স্ত্রী, এবং সাম্প্রতিক সময়ে তাদের বিয়ে হয়েছে, এবং বিয়ের সময়টি গত 17 জুন পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে ঢাকায় তার দ্বিতীয় স্ত্রীর নাম, যেই তরুণীর সঙ্গে তাকে দেখা গেছে ভিডিওতে, তার নাম বাই দ্য ওয়ে মরিয়ম বেগম, আপনারা নামটি ইতিমধ্যে জেনেছেন।
মরিয়ম বেগমের বাবা মাসুম বিল্লার বাসায় এই বিয়ে সম্পন্ন হয় 17ই জুন গত মাসে, 1 মাসের কিছুটা বেশি সময় আগে। আর এই পোস্টে আরও লেখা ছিল যে গত 13 জুলাই তিনি তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবার মাসুম বিল্লার ব্যবসায়িক কার্যালয়ে যান। তো সেখানে তার গাড়ির ড্রাইভার, এবং ধারণা করছি তিনি আবার তার দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়েদ কিংবা ওবায়দুল্লাহ। তো তিনি, যেমনটি নজরুল ইসলাম তার পোস্টে লিখেছেন, যে তিনি এক পর্যায়ে বাইরে গাড়ি দেখতে যাবেন বলে সেই ব্যবসায়িক কার্যালয় থেকে বাইরে যান। একটু পরে তিনি বেশ কিছু তরুণকে নিয়ে ভেতরে ঢুকে সেই নজরুল ইসলামকে অপ্রস্তুত অবস্থায় ফেলেন এবং নানা রকম হুমকি ধমকি দিতে থাকেন। এক পর্যায়ে তার কাছ থেকে 1 লক্ষ টাকা তারা চাঁদা আদায় করেন। এমনকি তিনি এটিও জানালেন তার পোস্টে যে তিনি যেই ভাড়ায় গাড়িটি চালান, অর্থাৎ ভাড়া নিয়ে একটি গাড়ি ব্যবহার করেন, তো সেই গাড়ি আটকে রেখে তার কাছ থেকে দফায় দফায় কয়েক লক্ষ টাকা দাবি করা হয় এবং বিশেষ কৌশলে পরিকল্পিতভাবে ভিডিও করে এই ব্যক্তিগত মুহূর্ত বাইরে ছড়িয়ে দেওয়া হয়। আর এই জন্যে তিনি তার ওয়াইফের মামাকেই দায়ী করলেন, কারণ হিসেবে বললেন তার শ্বশুরের সঙ্গে দ্বিতীয় স্ত্রীর বাবা মাসুম বিল্লার সঙ্গে এই ওবায়দুর রহমান কিংবা ওবায়দুল্লাহর ব্যক্তিগত শত্রুতা ছিল। আর ব্যক্তিগত শত্রুতার কারণে তিনি তার ভাগ্নি এবং ভাগ্নি জামাইয়ের ব্যক্তিগত মুহূর্ত ভিডিও করে বাইরে ছেড়ে দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অসংখ্য অসঙ্গতি এখানে বক্তব্যে। একটি বাচ্চাও এই অসঙ্গতিগুলো ধরে ফেলবে। কারণ প্রথমত তিনি বলছিলেন যে তার শ্বশুরের ব্যবসায়িক কার্যালয়ে তার গাড়ির ড্রাইভার বা তার শ্বশুরের শ্যালক কিংবা তার ওয়াইফের মামা বাইরে থেকে 4-5 জন তরুণকে ডেকে এনে তাকে বিব্রতকর অবস্থায় ফেলবেন, জবাবদিহিতার মুখে ফেলবেন এবং জবাবদিহিতার মুখে 1 লক্ষ টাকা দিতে হবে তাদেরকে, কিংবা তার বৈধ গাড়ি ভাড়ায় নেওয়া সেই গাড়ি আটকে রেখে টাকা দাবি করবেন। দাবিগুলো অগ্রহণযোগ্য এবং দাবিগুলো বানোয়াট বলে মনে হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে, এবং নিশ্চয়ই আপনাদের অনেকের কাছেই দাবিগুলো বানোয়াট বলে মনে হবে, এতে কোনো সন্দেহ নেই। তার কথায় কোনো রকম যুক্তি নেই। তো তার কথা থেকে মনে হচ্ছে তিনি পরিস্থিতি সামাল দিতে পারছিলেন না পারবার কারণে এলোমেলো কথা বলেছেন। আর বিয়ের যে ব্যাপারটি, এটি নিয়েও নানা রকম ধোঁয়াশা তৈরি হয়েছে। মজার ব্যাপার হলো আরেকটি তথ্য যেটি জানা গেল, যে তিনি একটি চাকরির দরখাস্তে রেকমেন্ড করেছেন, তিনি তার জোর সুপারিশ করেছেন। কার? এই দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমের একটি চাকরির আবেদনে তিনি সাইন করেছেন, জোরালো সুপারিশ করেছে, লিখেছেন। যেই চাকরির আবেদনে লেখা হচ্ছে তার বৈবাহিক স্ট্যাটাস অবিবাহিত, অথচ তার এই বক্তব্য অনুযায়ী 5 দিন আগেই তাদের বিয়ে হয়েছে। তাহলে 5 দিন আগে বিয়ে হলে যাকে তিনি দ্বিতীয় স্ত্রী বলছেন, সেই দ্বিতীয় স্ত্রীকে তার অ্যাপ্লিকেশনে তিনি যখন সাইন করেন, সেখানে চাকরির দরখাস্ত কিংবা অ্যাপ্লিকেশনটিতে লেখা ছিল তার ম্যারিটাল স্ট্যাটাস অবিবাহিত। এখানে একটি বড় রকম অসঙ্গতি আছে। আর তার ওয়াইফের শিক্ষাগত যোগ্যতা জানা গেছে এসএসসি। তাহলে একজন সংসদ সদস্য যিনি দ্বিতীয়বার জামায়াত থেকে সংসদ সদস্য হলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত হওয়া তার দ্বিতীয়বার নির্বাচিত হওয়া, তো যদ্দূর জানা গেছে তিনি বেশ প্রভাবশালী, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং তার আর্থিক অবস্থা একেবারে খারাপ না। তাহলে বাংলাদেশের মতো সমাজে, বিদেশে হলে সেটি সম্ভব, অ্যাডভান্স কান্ট্রিগুলোতে, বাংলাদেশের মতো সমাজে একজন সংসদ সদস্যের ওয়াইফ যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি, তার একটি চাকরির জন্য তিনি জোরালো রেকমেন্ড করেছেন, সেইটি সম্ভব কিনা, এখানে বাস্তবতা আছে কিনা? এসএসসি পাস যোগ্যতা নিয়ে যদি তার ওয়াইফকে একটি চাকরি পেতে হয়, তাহলে সেই চাকরিটি কোন পদমর্যাদার হবে? আর বাংলাদেশে একজন সংসদ সদস্যের স্ত্রী এমন পদমর্যাদায় চাকরি করতে পারেন কিনা বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে? অর্থাৎ অসংখ্য ধোঁয়াশা, অসংখ্য সন্দেহ, অসংখ্য দ্বিধা তিনি তৈরি করেছেন তার ফেসবুক পোস্টে, তার বক্তব্যে, সব জায়গায় আগাগোড়া একটি গোজামিল। আর অন্যদিকে আমি যাব না, কারণ সেটি বেআইনি কাজ না, নৈতিকভাবে প্রশ্ন তোলা যেতে পারে। তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার বয়সের পার্থক্য 57 বছর। তাহলে এসএসসি পাশ করা সদ্য একজন তরুণী, 57 বছর ব্যবধান যার তার বয়সের, তো সেই তরুণীকে তিনি বিয়ে করলেন এবং বিয়ের এই বিষয়টি আলোতে আসলো তখনই যখন এই ভিডিও আলোতে আসলো।
তো অনেকে এই দুটো ঘটনাকে মিলিয়ে বলবার চেষ্টা করছেন, যখন তার এই তরুণীর সঙ্গে কাটানো একান্ত মুহূর্তের বিষয়টি বাইরে আসলো, আলোতে আসলো, ডকুমেন্টেড হয়ে গেল, তখন বিয়ের বিষয়টি তিনি বানিয়েছেন রাতারাতি। কারণ সেখানে দেখা গেছে একটি কাবিননামাও দেখা গেল, এবং সেখানকার কাজীর একটি সাক্ষাৎকার আমি কোনো একটি গণমাধ্যমে দেখলাম। কাজী সাহেব বললেন যে তাকে ওভার দ্য ফোন বলা হয়েছিল যে ঢাকায় বিয়ে হয়ে গেছে, সেটি আপনার জানবার দরকার নেই, কবে কোথায় কিভাবে হয়েছে, আপনি শুধু এখন আমাকে এই নামে এই তথ্যে একটি কাবিননামা বানিয়ে দেন, এমন তথ্য আমরা জানতে পারলাম। তো যাই হোক, যদি সত্যিও ধরে নেই যে এই বিয়েটি সত্যি, এটি মেড আপ না, যারা বলবার চেষ্টা করছেন যেখানে ঝামেলা আছে আসলে নেই, এই সব কিছু ধরে নিলেও তারপরও কিন্তু ধোঁয়াশা কাটে না। কোনোভাবে এই ধোঁয়াশা থেকে আমাদের মুক্তি পাবার উপায় নেই। কেন নেই? কারণ বৈধ স্ত্রীকে নিয়ে তিনি এক জায়গায় সময় কাটাচ্ছিলেন, ব্যক্তিগত মুহূর্তের বিষয়ে বাইরে চলে গেছে, এটি নিন্দনীয়, এটি হওয়া উচিত না, এটি তার প্রাইভেসি লঙ্ঘন হয়েছে। যিনি করেছেন তাকে নিন্দা জানাবার ভাষা আমাদের জানা নেই, এবং এটি একটি ক্রাইম, সেটি ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু বৈধ স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছিলেন, তখন এলাকার কয়েকজন তরুণ এসে হুমকি দিলেন, তখন তিনি সেখানে বললেন যে না, আমি 1 লাখ টাকা দিয়ে দফারফা করলাম, টাকা তাকে কেন দিতে হবে? একজন সংসদ সদস্য, তার হুঙ্কারে এরকম 5-10টা গুন্ডা উড়ে যাবে যে আমি সংসদ সদস্য অমুক, এই মহিলা আমার স্ত্রী, আমাদের যা ইচ্ছে তা আমরা এখানে করবো, এটা আমাদের জায়গা, আমাদের বাসা, তোমরা কারা? এই প্রশ্ন করলে তারা কিন্তু উড়ে যাবে, সোজা কথা। সেখানে টিকতে পারবার তাদের কোনো কারণ নেই। তো সেই লোকদের সঙ্গে তাকে রফা করতে হয়েছে লাখ টাকা দিয়ে। তো এই সব কিছু একটি জোরালো প্রশ্নের উদ্রেক করে, এতে কোনো সন্দেহ নেই। আর এই পরিস্থিতির ফায়দা নেবার চেষ্টা করবে জামায়াতের প্রধান প্রতিপক্ষ এই মুহূর্তে বিএনপি, সেটি তো সঙ্গত কারণে অনুমেয়, একেবারে পরিষ্কার বিষয়টি। আর নানাভাবে আমরা দেখলাম, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে, ভিডিও আলোতে আসার সঙ্গে সঙ্গে ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবিদকে দেখলাম, আবিদ সঙ্গে সঙ্গে পোস্ট দিয়ে দিয়েছে। যাই হোক, আবিদকে একটু অপেক্ষা করলে ভালো হতো। আবিদের এই বিষয়টিতে ভাবে ঝাঁপিয়ে না পড়লে আবিদ ভালো করতেন। সম্প্রতি আমি আবিদের প্রশংসা করে, এবং কেন্দ্রীয় নেতা রাকিবুল ইসলাম রাকিব, কেন্দ্রীয় সভাপতি, তার প্রশংসা করে আমি একটা এপিসোড বানিয়েছিলাম। কারণ তারা দুজন তাদের দলের সংরক্ষিত নারী আসনের অলংকার মহিলা এমপি নীলুফার মনি টক শোতে যখন জুলাই অভ্যুত্থান নিয়ে যখন বাজে মন্তব্য করলেন, অশালীন এবং অগ্রহণযোগ্য মন্তব্য, তখন এই দুইজন তীব্র ভাষায় নিন্দা জানিয়েছিলেন, এবং সেটির প্রশংসা করে আমি একটি এপিসোড বানিয়েছিলাম যে বিএনপি অনেকেই চেষ্টা করছেন অথর্ব, অযোগ্য, অকর্মণ্য এবং মেয়াদোত্তীর্ণ নেতারা জুলাইকে ছোট করতে, সুযোগ পেলেই জুলাইকে খাটো করছেন নানা অছিলায়। কিন্তু এই দুই তরুণ জুলাইয়ের পক্ষে আছেন দেখে ভালো লেগেছিল, তাই তাদের নিয়ে প্রশংসা করে এপিসোড বানিয়েছিলাম। তো আবিদ আর একটু ধৈর্য রাখলে পারতেন, কিন্তু পারলেন না, ঝাঁপিয়ে পড়লেন জামায়াতের উপর। যাই হোক, তো শুধু এটি না, তার নির্বাচনী এলাকা গাজী নজরুল ইসলামের নির্বাচনী এলাকা সাতক্ষীরা জেলার শ্যামনগর এবং কালীগঞ্জের কিছুটা নিয়ে সেই এলাকাটি সাতক্ষীরা 4, সেখানে আজ বুধবার একটি ইন্টারেস্টিং মানববন্ধন এবং মিছিল হয়েছে, প্রতিবাদ সমাবেশ হয়েছে। সেটি করেছেন শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ। খুব ইন্টারেস্টিং ব্যানারটি, শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ, আজ বুধবার সকাল 11টায়। তো সেখানে শ্যামনগর এলাকায় এই মানববন্ধন এবং সমাবেশে যারা বক্তব্য রেখেছেন, সেই বক্তারা গাজী নজরুল ইসলামের নিন্দা জানিয়েছেন, এই কর্মের এলাকার মান সম্মান গেছে বলে জানিয়েছেন, এবং তারা তার পদত্যাগ, তার বহিষ্কার, তার এমপিত্ব খারিজ হয়ে যাক ইত্যাদি ইত্যাদি চেয়েছেন। ভালো, চাইতেই পারে। মজার ব্যাপার হলো, এই শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ এই ব্যানারে যারাই বক্তব্য দিলেন সবাই বিএনপি নেতা, স্থানীয় মহিলা দল, মূল দল, যুব দল, ছাত্র দল, সবাই বিএনপি নেতা। খুব ইন্টারেস্টিং বিষয়টি। তো তারা ভুল করে ফেলেছেন, তারা শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ না বললেও পারতেন। বিএনপির পক্ষ থেকে এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ, এটি বললে ভালো হতো, তাদের উদ্দেশ্য পরিষ্কার থাকতো। তো এখন বোঝা গেল তারা এই এমপিকে জব্দ করবার জন্যে, পরিস্থিতির সুযোগ নেবার জন্যে তারা এই মানববন্ধন কিংবা প্রতিবাদ সমাবেশ করেছেন। তো এইটি অনুচিত। আমি মনে করি বিএনপির এই বিষয়ে ধৈর্য রাখা উচিত ছিল, কারণ জামায়াত তো বলেছেই গতকাল মঙ্গলবার যে তারা দেখছে কি করা যায়, এবং তারা দেখেছে। আজ তাকে বহিষ্কার করা হলো। আজ বিকেল 4টায় ঘটলো এই ঘটনা, প্রিয় দর্শক শ্রোতা।
কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে মিন্টু রোডে প্রধান বিরোধী দলীয় নেতার ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে সমাবেশটি হলো, মিটিংটি হলো, সেখানকার সিদ্ধান্তে বলাই হলো যে তাকে নৈতিক স্খলনজনিত কারণে, এবং বলা হয়েছে যে দলের তদন্তে প্রমাণিত হয়েছে, তাই তাকে বহিষ্কার করা হলো। তো যেটি বলছিলাম যে আমরা অপেক্ষা করছিলাম তার ভাগ্যে কি ঘটবে, ঘটে গেল তার ভাগ্যে যা ঘটবে। আর এইটি আমরা আশা করেছিলাম যে জামায়াত এই এমপির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে, কারণ দল হিসেবে জামায়াত তাদের ইমেজ ঠিক রাখতে হলে এর কোনো বিকল্প নেই। শুধু জামায়াত না, আমি মনে করি বিএনপি বা অন্য কোনো দলের এমপি কিংবা নেতৃস্থানীয় কারো বিরুদ্ধে যদি এমন অভিযোগ আসে, আনএথিক্যাল কন্ডাক্ট যেটিকে আমরা বলছি, নৈতিক স্খলন, তাহলে এই ব্যবস্থাই নিতে হবে, এর বাইরে আর কোনো সুযোগ নেই। একজন ব্যক্তির দায় কোনো দল নিতে পারে না, কোনো সংগঠন নিতে পারে না, আর নিলে সেই সংগঠনের ভবিষ্যৎ খুব একটা ভালো হয় না, হতে পারে না। তাই জামায়াত যে কাজটি করেছে সেটি একেবারে যথোচিত আমি মনে করি। চমৎকার একটি কাজ করেছে, সঠিক সিদ্ধান্ত তারা নিয়েছে। হ্যাঁ, এরপরও তাদের বিরুদ্ধে অনেক কথা হবে, তাদেরকে ছোট করবার চেষ্টা করা হবে। ইতিমধ্যে অন্য বিষয়ে তাদের সঙ্গে পেরে না উঠে সরকারি দল বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতারা, সংসদ সদস্যরা জামায়াতকে ইদানিং ৭১ ইস্যুতে বারবারই নাজেহাল করবার চেষ্টা করছেন, আমরা দেখছি সেটি। এবং সংসদে অসংখ্য কর্মঘণ্টা ৭১ ইস্যুতে ব্যয় করা হয়েছে, যেটি একটি নির্লজ্জের মতো কাজ বিএনপির পক্ষ থেকে। কারণ এই জামায়াতে ইসলামী তাদের সঙ্গে যুগ যুগ ধরে একসঙ্গে রাজনীতি করেছে, তখন তাদের কোনো সমস্যা হয়নি জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে। এখন তাদের সমস্যা হচ্ছে। তো যাই হোক, এটি সহবিরোধী ভূমিকা, এই দেশের মানুষ সেগুলো বুঝে কী উদ্দেশ্যে কেন তারা এটি করছেন। তাই বলছি যে বিএনপি ধৈর্য ধারণ করতে পারত, যে জামায়াত কি করে আমরা দেখি। জামায়াত কোনো ব্যবস্থা না নিলে তখন জামায়াতের উপরে ঝাঁপিয়ে পড়া যেত, আমিও ঝাঁপিয়ে পড়তাম। কারণ এতদিন জামায়াতের পক্ষে অনেক কথা বলেছি, অনেক পজিটিভ এপিসোড বানিয়েছি। জামায়াতের পক্ষে বলতে জামায়াতের কিছু ভালো জিনিস তুলে ধরেছি। যে কোনো দলের ভালো জিনিস আমি তুলে ধরি, একই দিনে হয়তো 2টো এপিসোড করি। সকালে ভালো কিছু পেয়েছি কিংবা দুপুরে সেইটি নিয়ে প্রশংসনীয় কথা বলি, এপিসোড বানাই পজিটিভ। বিকেলে মন্দ কিছু করেছে একই দলের, একই লোকের দ্বারা, তাকে তুলে ধরে করি, এবং করতেই হবে। দল কেন হবার কোনো সুযোগ নেই, কারো পক্ষে নেই। আমরা যারা বলি যে আমরা পরিবর্তন চাই, সিস্টেম বদলাতে হবে, রাজনীতিতে গুণগত পরিবর্তন হতে হবে, সব জায়গায় আমরা কোয়ালিটি অ্যাড করতে চাই, কোয়ালিটি এডুকেশন চাই, কোয়ালিটি পলিটিক্স চাই, কোয়ালিটি প্রোডাক্ট চাই। যদি তাই চাই সত্যিকার অর্থে, তাহলে নিজের জায়গা থেকে আমাদের পরিষ্কার থাকতে হবে। ভালোকে ভালো, মন্দকে মন্দ, সাদাকে সাদা, কালোকে কালো বলবার প্র্যাকটিস করতে হবে। আর না করলে শুধু লিপ সার্ভিস দিতে পারবো, মুখে মুখে লেকচার দিতে পারবো। পরিস্থিতি কখনোই বদলাবে না, কখনোই বদলায় না, কারণ পরিবর্তন নিজের থেকে শুরু করতে হবে। তো জামায়াত যা করেছে, ইন কনক্লুশন এটাই বলবো সংক্ষেপে, পরিশেষে জামায়াতকে ধন্যবাদ জানাই, দল হিসেবে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর অন্যদের এই বিষয়ে আর ঘোলা পানিতে মাছ শিকার করবার কোনো প্রয়োজন নেই, কারণ একটি সংগঠন একজন ব্যক্তির দায় নিতে পারে না। আমি এই কথা বিএনপির জন্যও বলবো। তো এখন আরেকটি প্রশ্ন থেকেই যাচ্ছে, অনেকের মনে এই প্রশ্নটি নিশ্চয়ই থাকবে প্রিয় দর্শক শ্রোতা, যে এখন তার কি হবে? দল তো তাকে বহিষ্কার করেছে, তিনি কি তার এমপিত্ব হারাবেন, সংসদ সদস্য পদ হারাবেন? না, হারাবেন না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী 70 অনুচ্ছেদ অনুযায়ী শুধু একজন সংসদ সদস্য যদি দল ছেড়ে দেন, দল ত্যাগ করেন, কিংবা সংসদে দলের বিরুদ্ধে ভোট দেন, তাহলে তিনি তার সংসদ সদস্য পদ হারাবেন। দল বহিষ্কার করলেই এটি স্বয়ংক্রিয়ভাবে এমন হবে না যে তিনি তার পদ হারাবেন, তার পদটি থাকবে, তিনি সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন তার এলাকার মানুষকে, তবে ইন্ডিপেন্ডেন্ট এমপি হিসেবে, স্বতন্ত্র এমপি হিসেবে তিনি গণ্য হবেন, তিনি জামায়াতের এমপি হিসেবে আর গণ্য হবেন না। আচ্ছা, এই বিষয়ে অন্যান্য দেশে কি আইন আছে? পাশের দেশ ভারত থেকে যদি ধরি, ভারতও আমাদের মতো, আমাদের যেমন 70 অনুচ্ছেদ, ওদের একটা আইন আছে, অ্যান্টি ডিফেকশন ল, অর্থাৎ দল ত্যাগ রোধী আইন। কোনো সংসদ সদস্য দল ত্যাগ করলে সেখানেও এরকম আইন আছে। তো তখন তিনি সংসদ সদস্য পদ হারাবেন, বা বহিষ্কার করলে হারাবেন না। কিংবা কোনো আইনগত ঝামেলায় জড়িয়ে পড়লে, বিষয়টি যদি ফৌজদারি হয়, ফৌজদারি মামলায় রায় হয়েছে, সাংবিধানিক সংকট তৈরি হয়েছে তাকে ঘিরে, তাহলে তিনি সংসদ সদস্য পদ হারাবেন। বাট দল বহিষ্কার করলে সংসদ সদস্য পদ হারাবেন না। ভারতের কথা বলছিলাম। কিছু অ্যাডভান্স কান্ট্রি তো একই রকম, সংসদীয় গণতন্ত্রের বিষয়টি কম বেশি এরকমই। আমরা যদি যুক্তরাজ্যের কথা ধরি, সেখানেও কিন্তু একই রকম। দল যদি কাউকে বহিষ্কার করে, তাহলে সেখানে সেই আসনে একটি রিকল পিটিশন হতে পারে,
সেখানে যুক্তরাজ্যে এটিকে বলা হয় রিকল পিটিশন, অর্থাৎ তার সংসদীয় এলাকায় নির্দিষ্ট সংখ্যক ভোটার যদি তার বিরুদ্ধে স্বাক্ষর দেন কোথাও যে আমরা একে আর এমপি হিসেবে চাই না, তখন তার এমপি পদ খারিজ হয়ে যাবে। না হলে তিনি এমপি থাকবেন স্বতন্ত্র, দল বহিষ্কার করলেই তার এমপিত্ব যাবে না। কানাডাতে একই নিয়ম, অস্ট্রেলিয়াতে একই নিয়ম, অন্য আরও সংসদীয় অনেক গণতন্ত্রে একই নিয়ম। অর্থাৎ কোনো একজন এমপিকে বহিষ্কার করলেই অটোমেটিকলি তার এমপিত্ব বা এমপিশিপ খারিজ হয়ে যায় না। তো গাজী নজরুল ইসলাম এমপি থাকবেন, তবে তিনি এখন স্বতন্ত্র এমপি বলে গণ্য হবেন। প্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট আপনাদের কোয়েরির আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি অনেকের হয়তো চাহিদা মিটবে এই উত্তরে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আবার কথা বলবো অন্য কোনো এপিসোডে, অন্য কোনো সময়।